এই শহুরে একঘেয়েমি জীবনযাপন থেকে যখন আমরা হাঁপিয়ে উঠি তখন মনে হয় কোথাও থেকে একটু বেরিয়ে আসি। আর বাঙালির কাছে ঘুরতে যাওয়ার জায়গা মানেই তো দীঘা, পুরী আর দার্জিলিং। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার দার্জিলিং ভ্রমণের কিছু অভিজ্ঞতা। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ভিডিও। কলকাতা থেকে 656 কিলোমিটার পথ অতিক্রম করে কিছুদিনের জন্য আমরা চললাম দার্জিলিং ভ্রমণে। দার্জিলিং যাওয়ার জন্য ট্রেনে চেপেছিলাম শিয়ালদা থেকে। আমাদের রাতের ট্রেন ছিল। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই দুটি টাটা সুমো হাজির হয়ে যায় আমাদের নিয়ে যাওয়ার জন্য। এইখানে বলে রাখি, আমাদের পুরো ট্যুরটা ম্যানেজ করেছিল একটা ট্রাভেল এজেন্সি। আমরা শুধু ট্রেনে যাতায়াতের টিকিটটাই কেটেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রূপা। আজকে আর একটা ফ্যাশন ভিডিওর বদলে কিন্তু একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর কলকাতা থেকে কিছুদিনের জন্য আমি ঘুরতে এসেছি কলকাতার বাইরে। আর আমি আজকে তোমাদেরকে যে স্পটটা দেখাচ্ছি সেটা হচ্ছে অহলধারা। আর অহলধারার পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভীষণ সুন্দর। তো এই ব্লগটা আমি শুরু করছি আজকে এখান থেকে। আর আগে যেরকম জায়গায় আমি যাব সেরকমভাবে তোমাদেরকে কিন্তু জায়গাগুলোকে এক এক করে দেখাবো। অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে, কারণ নর্মালি আমি ফ্যাশন ভিডিওই তোমাদের জন্য আপলোড করে থাকি। আর আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি। সো আই হোপ ইউ গাইজ উইল এনজয় ইট। তো চলো আগে তোমাদেরকে দেখাই অহলধারাতে দেখার জন্য কীরকম জিনিস আছে আর এখানটাকে তোমরা কীরকমভাবে এক্সপ্লোর করতে পারবে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল অহলধারা। অহলধারা কার্শিয়াংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন প্রকৃতির কোলে কিছুদিন নিশ্চুপে কাটাতে যাওয়া যেতেই পারে অহলধারাতে। যদিও আমরা সেদিন শুধু স্পটটা দেখেই চলে এসেছিলাম। অহলধারাতে অনেক ছোট ছোট কটেজ রয়েছে, সেখানে কিন্তু তোমরা চাইলেই থাকতে পারো। অবশ্য এর জন্য আগে থেকে বুকিং করে নিতে হয়। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আমার পিছন দিকটা ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে পাহাড় রয়েছে আর ভীষণ নির্জন একদম। এদিকে কিন্তু কয়েকটা হোমস্টেও আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হোমস্টেগুলো আই থিঙ্ক বুকিং করা যায়। আর এখানে নিচে আরও একটা হোমস্টে আমরা দেখতে পাচ্ছি। এখন কুয়াশা হয়ে আছে, তো সেই জন্য কিছু ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা না থাকলে কিন্তু এইখান থেকে পাহাড় দেখতে বেশ ভালো লাগবে। পিছন দিকটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই দিকটা আমি তোমাদেরকে দেখাই। এই পাশটা দেখতে পাচ্ছ, এই দিকটা এরকম উঁচু ঢালাই পাহাড় মতন রয়েছে। তো সবাই এখানটা বেশ ভালো করে এনজয় করছে। অহলধারাকে অফবিট বললে কিন্তু একটু ভুল করা হবে, কারণ কমলালেবুর মরশুমে এখানে প্রচুর পর্যটকরা ভিড় করে। তাই তোমরা যদি চা বাগান আর কাঞ্চনজঙ্ঘাকে একসাথে দেখতে যাও তাহলে কিন্তু অহলধারা ভিউ পয়েন্টে একবার যেতেই হবে। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে কিন্তু অনায়াসেই পৌঁছে যাওয়া যায় অহলধারা। আর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এখানে কিন্তু খাওয়ার জন্য কিছু ছোট ছোট ইটিং জয়েন্টসও আছে, যেখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারো আর এই জায়গাটাকে এনজয় করতে পারো। কিন্তু উপরে এখন খুবই ঠান্ডা, আর আসলে বেশ ভালো মোটা সোটা জ্যাকেট পরে আসতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। ইচ্ছা করলেই কিন্তু অহলধারাতে থাকা যেতেই পারে। এখানে প্রায় জনাপ্রতি খরচ 1500 টাকা। প্রচুর হোমস্টে রয়েছে, তার জন্য অবশ্যই আগে থেকে বুকিং করে নেওয়াটাই ভালো। অহলধারাতে কিন্তু সিঙ্কোনা গাছের প্লান্টেশনও হয়, আর এর সাথে রয়েছে সুবিস্তৃত চা বাগান। শীতে অহলধারা আসলে এখানে কমলালেবু বাগানও দেখতে পাওয়া যাবে। অহলধারাতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের গাড়ি পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে চলল সিটংয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সিটং। অহলধারাতে আসলেই কিন্তু সেখান থেকে তোমরা সিটংয়ে গিয়েও হোমস্টেতে থাকতে পারো। ভূপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থান করছে সিটং। সিটংয়ের কমলালেবু বাগান কিন্তু বেশ জনপ্রিয়। নেচার লাভাররা অনেকেই সিটংয়ে গিয়ে সময় কাটাতে ভীষণ পছন্দ করে। ফটোগ্রাফি যারা পছন্দ করে তাদের জন্য সিটং কিন্তু একটি আদর্শ জায়গা।
এইখানে কমলালেবু বাগানের সাথে সাথে আশেপাশে রয়েছে অনেক ছোট ছোট ঝর্ণা, বিভিন্ন ধরনের ফুলের গাছ। আর আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম হলো রাসিকা হোমস্টে। অহলধারাতে ঘোরার পরে এইবার আমি এসেছি সিটংয়ে। আর এখানে একটা হোমস্টেতে আমি আজকে রাতটা স্পেন্ড করব। আর কালকে সকালে এখান থেকে আমি বেরিয়ে যাব তিনচুলের জন্য। এখানে অরেঞ্জ গার্ডেন আছে, কিন্তু অরেঞ্জ গার্ডেনটায় আমরা গিয়েছিলাম আর ওখান থেকে ঘুরে তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয়, মানে ঝাঁটা তৈরি হয়। আর এপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, আর সেগুলো এখন আপাতত দেখতে দেখতে যাচ্ছি। এখন বাজে 5:30, তো অলমোস্ট অন্ধকার হয়ে এসেছে। আমরা কিন্তু বেশি দূরে যেতে পারবো না, কাছাকাছিই যাচ্ছি। চালিয়ে ওকে, কাছাকাছিই যাচ্ছি। আর সামনে যে জায়গাগুলো আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করব। আর এদিকে দিয়ে যদি তোমাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছ একটা বিশাল জঙ্গল আছে, আর জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু কাটা কাটা রাস্তা রয়েছে। সিটং হলো দার্জিলিং জেলার কার্শিয়াং বিভাগের একটি খাসমহল। এটা গ্রাম নয়, সিটং খাসমহল নামেই পরিচিত। বিশাল এলাকার একটি গুচ্ছ গ্রাম। স্থানীয় পর্যটকদের মধ্যে বিখ্যাত হয়েছে কারণ এটি দার্জিলিং পাহাড়ের কমলালেবু উৎপাদিত গ্রামাঞ্চলের প্রাণকেন্দ্র। সিটং এলাকাটা কিন্তু কমলালেবু চাষের জন্য খুব বিখ্যাত। শীতের মাসগুলোতে এইখানে কমলালেবু বাগানের সাথে সাথে পুরো জায়গাটাই যেন কমলা রঙের হয়ে যায়। আর এইটা আমাদের সিটংয়ের বিউটিফুল একটা হোমস্টে। এদিকে ওয়াশরুম আছে, ওই পাশে ব্যালকনি আছে। এখন সন্ধে হয়ে গেছে তো ব্যালকনিটা দেখাতে পারছি না। আচ্ছা, এদিকে টিভিও আছে, তো টেলিভিশনেরও তোমরা মজা নিতে পারো যদি তোমরা এখানে বেড়াতে আসো। দিস ইজ দ্য বেডরুম, সব বেড। তো এদিকে একটা বেড আছে, এদিকেও একটা বেড আছে, দুটো বেডের আমরা নিয়েছি। এটা হচ্ছে আমাদের রুমটা। পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ি আর পাহাড়ি সৌন্দর্য আমি উপভোগ করতে থাকি। আর আগেই বলেছি এর সাথে উপরি পাওনা ছিল ঘরোয়া খাওয়ার। পাহাড়ি খাওয়ার আমি কোনোদিন ট্রাই করিনি, আমার কাছে এই অভিজ্ঞতাটা ছিল কিন্তু একটু অন্যরকম। এবার আমি তোমাদের বলে নিই আমাদের ট্যুরটা আমরা কিভাবে প্ল্যান করেছিলাম। যেহেতু আমি প্রথমেই বলে রেখেছি যাতায়াতের জন্য যে টিকিটটা সেইটা কেটেছিলাম আমরা নিজেরাই। আর তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনে নামা, সেখান থেকে অহলধারা যাওয়া, সিটংয়ে যাওয়া, হোমস্টেতে থাকা, ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করা, পরের দিন ওখান থেকে দার্জিলিংয়ে যাওয়া, বিভিন্ন ভিউ পয়েন্ট দেখা, দার্জিলিংয়ের হোটেলে থাকা, সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এই সমস্তটা, তার সাথে 7 পয়েন্টের দর্শন, কাঞ্চনজঙ্ঘা দেখা, আর লাস্ট দিনে মিরিক হয়ে আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা। এই সমস্তটাই কিন্তু ওই ট্যুর এজেন্সিটাই ম্যানেজ করেছিল। আর তার জন্য মাথা পিছু ধার্য করা হয়েছিল 10,000 টাকা। হিসাবে দেখতে গেলে আমরা একটা দিন এক্সট্রা ছিলাম, তার জন্য একটু এক্সট্রা পে করতে হয়েছে, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। ফাইনালি আজকে আমরা সিটংয়ের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা যাবো তিনচুলেতে। ভীষণ সুন্দর লাগছে এখানে, কি সুন্দর কাগজ ফুল গাছ হয়ে আছে। আর আমার পিছনে পাহাড়, এখন কুয়াশা ঢাকা, তোমরা তো হালকা বুঝতে পারবে। সিটংয়ে এক রাত থাকার পরের দিন আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তাতে দেখে নিলাম কিছু সুন্দর সুন্দর জায়গা, আর সেটার সূচনা হলো যোগীঘাট থেকে। যোগীঘাটের ওপর দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটা হচ্ছে রিয়াং নদী। এইখানে কিন্তু চাইলেই খুব সামনে থেকেই ঝর্ণাটাকে দেখা যায়। আর যদি তোমরা ফটোগ্রাফির শখ রাখো তাহলে এখানে গিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলে নিতে পারো। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে যোগীঘাট। আর আমি এখানে এসছি, পিছনে দেখতে পাচ্ছ তোমরা একটা বিশাল সুন্দর ঝর্ণা, আর যে নেচারের যে আওয়াজটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমি হোমস্টে থেকে বেরিয়ে চলে এসেছি, এইবার আমি এখানে যোগীঘাটে এসেছি। আর এইখানে যে ঝর্ণাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইজিলি নামা যায়। তো আমি এখন এখানে নিচে গিয়ে নামবো আর একটু ফটোশ্যুটও করবো, কারণ এই জায়গাগুলো কিন্তু ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল জায়গা। আর রোদটার জন্য আমার যে ভিজুয়ালসটা সেটা অতটা ভালো আসছে না, বাট দিস প্লেস ইজ অ্যামেজিং গাইজ।
সব মিলিয়ে আমরা 12 জন বেড়াতে গিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখন ফটো তুলতে বেশ ব্যস্ত। যোগীঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, আর সেই গন্তব্যস্থলটির নাম হচ্ছে তাগদা ফরেস্ট রেঞ্জ। তাগদা ফরেস্ট রেঞ্জে রয়েছে বিভিন্ন রকমের গাছের সম্ভার। এখানে কিন্তু অনেক মেডিসিনাল প্লান্টও দেখতে পাওয়া যায়। আমি কোনোদিন সিঙ্কোনা গাছ দেখিনি, কিন্তু তাগদা ফরেস্ট রেঞ্জে গিয়ে প্রথমবার আমি দেখতে পেলাম সিঙ্কোনা গাছ। এখানে কিন্তু সিঙ্কোনা গাছের সাথে সাথে আরও বিভিন্ন রকমের মেডিসিনাল গাছ রয়েছে, আর এখানে বেশ কয়েকটা কমলা লেবু গাছও রয়েছে। আমার মতন তোমাদেরও যদি প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে তাহলে তাগদা ফরেস্ট রেঞ্জ কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এখানে কিন্তু একটা আলাদা অর্কিড গার্ডেনও রয়েছে, আর যেখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর অর্কিডের গাছ রয়েছে। ওই অর্কিড গাছগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করা যেতে পারে, মানে তুমি এখান থেকে অর্কিড গাছগুলোকে কিনতেও পারো। কি কি অর্কিডের গাছ রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে এখানে লেখা আছে। আমি বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ধরে সমস্ত অর্কিড গাছগুলোকে ভালো করে দেখলাম। তাগদা ফরেস্ট রেঞ্জ থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, আর সেটা হচ্ছে তিনচুলে। তিনচুলেতে চা বাগানের অপরূপ সৌন্দর্য আমাদের মনটাকে ভরিয়ে তুলল। এখানেও বেশ খানিকক্ষণ আমরা সময় কাটালাম। ঘুরতে গেলে ভালো ভালো ফটো না তুললে কিন্তু ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায়, তাই না? এইখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্যস্থল লামহাটার দিকে। দার্জিলিং বেড়াতে গিয়ে আমি যতগুলো জায়গা দেখেছি তার মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটি, আর সেটি হলো লামহাটা। সত্যি বলতে প্রকৃতির এত সুন্দর রূপ আমি কিন্তু আগে কখনো দেখিনি। সারি সারি পাইন গাছের ঘন সবুজ রং মনটাকে ভরিয়ে তুলল। সারাদিনের এত ক্লান্তি এই অপরূপ শোভা দেখে কোথায় যেন মিলিয়ে গেল। লামহাটার ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু সামান্য এন্ট্রি ফি দিতে হয়। ভিতরে ছিল বিভিন্ন রকমের ফুলের গাছ, এক কথায় অসাধারণ। পাহাড় কেটে কেটে ধাপ করা রয়েছে, সেখান দিয়ে চাইলেই কিন্তু অনায়াসে উপরের দিকে উঠে যাওয়া যায়। এখানে যে শুধুমাত্র পাইন গাছ আর ফুলের গাছ রয়েছে তা নয়, এখানে কিন্তু বিভিন্ন রকমের সাকিউলেন্টেরও প্লান্ট রয়েছে। গাছ যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। আমি তো বেশ অনেকক্ষণ সময় ধরে এই জায়গাটিকে ঘুরে ঘুরে দেখলাম। তারপরে অবশ্যই আমার খুব জোর খিদে পেয়ে গেল। তো খিদেটাকে মেটানোর জন্য লামহাটার সামনেই ছিল একটা ছোট্ট হোটেল, সেইখানে গিয়ে আমরা ওই দিনের দুপুরের লাঞ্চটা সবাই সেরে ফেললাম। লামহাটার পর আমরা চললাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের ভিতরটা কিন্তু বেশ সুন্দর। এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখতে পাওয়া যায়, আর এখানেই সেই বিখ্যাত আই লাভ দার্জিলিংটাও লেখা আছে, যেখানে কিন্তু দাঁড়িয়ে সবাই ফটো তোলে। দুর্ভাগ্যের বিষয় ওই জায়গাটা কিন্তু বেশিরভাগ সময় ভিড় থাকে, তাই ওখানে ফটো তোলাটা একটু মুশকিল। আবার এখানেই তোমরা পাহাড়ি কস্টিউম পরে ফটো তুলতে পারো। অবশ্য যদি তোমরা টয় ট্রেন চড়ো তাহলে আলাদা করে বাতাসিয়া লুপে যাওয়ার দরকার নেই, তার কারণ টয় ট্রেন চড়লে টয় ট্রেনটা কিন্তু বাতাসিয়া লুপের ভিতরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেখানে তখন তোমরা টয় ট্রেন থেকে নেমে বাতাসিয়া লুপে ফটো তুলতে পারো আর ওইখানকার পরিবেশটাকে এনজয় করতে পারো। এরপর আমরা চললাম আমাদের হোটেলে। আমাদের জন্য যে হোটেলটা বুক করা হয়েছিল তার নাম হোটেল ক্রিস্টাল প্যালেস। বেশ সুন্দর হোটেল, কিন্তু ভিউটা অতটা ভালো ছিল না।
আমাদের একটা রুমের সাথে আর একটা রুম জয়েন্ট ছিল, আর দুটো রুমে টোটাল 3খানা বেড ছিল। হোটেলে এসে চেক ইন করেই আমরা ছুটলাম দার্জিলিং ম্যালে। দার্জিলিং বেড়াতে গিয়ে ম্যালে না ঘুরলে কিন্তু দার্জিলিং ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। তাই দার্জিলিং বেড়াতে গিয়ে যদি ভাইবটাকে এনজয় করতে হয় তাহলে ম্যালে গিয়ে 1 কাপ গরম গরম চা কিন্তু খেতেই হবে। দার্জিলিং ম্যালে গিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে গরম গরম চা আর মোমো খেয়ে আমরা তড়িঘড়ি করে চললাম হোটেলে। হোটেলে গিয়ে রাতের ডিনারটা সেরে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকালবেলা আমাদের যাওয়ার ছিল কাঞ্চনজঙ্ঘাতে। কাঞ্চনজঙ্ঘায় যাওয়ার জন্য আমরা ঘুম থেকে উঠেছিলাম ভোর 3টের সময়। অন্ধকার থাকতে রেডি হয়ে আমরা সবাই চললাম কাঞ্চনজঙ্ঘা ভ্রমণে। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই আগে গিয়ে দাঁড়ানো যায়, আর যত দেরি করে যাবে তোমার গাড়িটা ততই পিছনে থাকবে, তাই ফেরার সময় অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়। সেই জন্যই ড্রাইভাররা আমাদেরকে বলেছিল খুব ভোর ভোর উঠে তৈরি হয়ে থাকতে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সূর্যি মামা একটু একটু করে উঁকি মারতে লাগলেন, কিন্তু সেদিন সূর্যি মামার মুখ ছিল ভার, কারণ ছিল প্রচুর কুয়াশা, তাই অতটা ভালো করে সূর্য উদয়টাকে আমরা দেখতে পাইনি। তবু যেটাই দেখেছি সেটাতেই আমরা নিজেদের মনটাকে সন্তুষ্ট করে নিলাম। এরপর ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। দিনের আলোটা যখন ফুটলো তখন আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। কাঞ্চনজঙ্ঘাতে সূর্যোদয় দেখার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রাস্তাতে লম্বা লাইন থাকে, জ্যাম লেগে থাকে, অনেকক্ষণ ধরে আমাদের গাড়ি অপেক্ষা করতে লাগলো। ওখান থেকে ফিরে সোজা চলে এলাম আমাদের হোটেলে আর সেরে নিলাম সেই দিনকার ব্রেকফাস্ট করার পরে আমরা চললাম আমার প্রিয় জিনিস এক্সপ্লোর করতে, আর সেটা হচ্ছে টয় ট্রেন। এক্ষেত্রে বলে রাখি দার্জিলিংয়ে কিন্তু 2 ধরনের টয় ট্রেন চড়ে, একটা স্টিম ইঞ্জিন আর একটা ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিন টয় ট্রেনের বুকিং কস্ট হচ্ছে 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিন টয় ট্রেনের বুকিং কস্ট হচ্ছে 1000 টাকা, যেটা কিন্তু ওখানে গিয়েই তোমরা বুক করে নিতে পারবে সঙ্গে সঙ্গে। সকালবেলা বুক করলে তোমরা ট্রেনটা চড়তে পারবে দুপুরের পরে। ট্রেনের ইঞ্জিনের এই ছুকছুক ছুকছুক আওয়াজটা শুনেই কিন্তু মনটা বেশ ভরে গেল। আসলে দার্জিলিং ভ্রমণটা আমার কাছে শুধু ভালো লাগা বা ভালোবাসা ছিল না, এটা ছিল একটা আবেগ। আর তাই আমি দার্জিলিংয়ে যাওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত নিজের মতন করে উপভোগ করছিলাম। টয় ট্রেন চড়ে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই হোটেলে ফিরে আমি আর সেদিন হোটেলের বাইরে বেরাইনি। অবশ্য আমাদের সাথে বাকি যারা বেড়াতে গিয়েছিল তারা কিন্তু রাত্রিবেলা আবার শপিং করতে গিয়েছিল। পরের দিন সকালে আমরা চললাম 7 পয়েন্টস দেখতে। এখানে বলে রাখি, যখনই কোনো ট্যুর এজেন্সির সাথে বেড়াতে যাবে তখনই তাদেরকে জিজ্ঞাসা করে নেবে যে তারা তোমাদেরকে 7 পয়েন্টস দেখাচ্ছে না 9 পয়েন্টস। আমাদের সাথে 7 পয়েন্টস দেখানোর কথা ছিল, তাই আমরা 7 পয়েন্টস দেখতে গিয়েছিলাম। সবার প্রথমে গিয়েছিলাম বুদ্ধিস্ট মনাস্ট্রিতে, সেখান থেকে বেরিয়ে গেলাম পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এইখানে একটা ছোট্ট জু আছে, আর তার সাথে রয়েছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে পর্বত আরোহণের জন্য বেশ অনেক রকমের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এটির স্থাপনা করেছিলেন স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহেরু। ভিতরে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু পর্বত আরোহণের অনেক রকমের তথ্য রয়েছে। যারা পর্বত আরোহণে আগ্রহী তারা কিন্তু এখানে অনেক তথ্য পেতে পারে। এছাড়াও ভিতরে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, যেখানে বসে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা। ভিতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আর সেখানে ভিডিও ফটো তুলতে পারিনি।
এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম তাইবেতিয়ান রিফিউজি সেন্টারে। এখান থেকে কিন্তু তোমরা চাইলেই হ্যান্ডমেড কার্পেট কিনে আনতে পারো, যেগুলো কিন্তু এখানে যারা থাকে তারা নিজেরাই তৈরি করছে। ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। এখানে দেখতে পাচ্ছ কয়েকজন বসে বসে তৈরি করছে। এখানে একটা এক্সিবিশন হলও আছে, যেখানে কিন্তু এখানে যারা থাকে তাদের তৈরি করা জিনিসগুলোকে সযত্নে রাখা রয়েছে, আর ওগুলো সমস্তটাই কিন্তু বিক্রিও হচ্ছে। তাই ওখান থেকে কিন্তু তোমরা সুভেনিয়ার কিছু কিনে নিয়ে যেতেই পারো। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চললাম তেনজিং রক HMAI-তে। এইখানে রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা আছে। পাশে ছিল একটি সুন্দর চা বাগান, আর সেখান থেকে আমরা কিনে নিলাম অনেকগুলো চায়ের প্যাকেট। এখানে কিন্তু আমি অনেক ফটোশ্যুট করেছি, যাই হোক সেগুলো আর এখন দেখাচ্ছি না। তবে এখান থেকে যে চা প্যাকেটগুলো কিনেছিলাম সেগুলোর চায়ের টেস্ট কিন্তু সত্যিই ভালো ছিল, কারণ কলকাতায় ফিরে অনেককেই চায়ের প্যাকেটগুলো গিফট করার ছিল, তাই আমরা ওখান থেকেই চায়ের প্যাকেটগুলোকে কিনে নিয়েছিলাম। ওই দিন আমাদের শেষ গন্তব্যস্থল ছিল পিস পাগোডা। পিস পাগোডাতে গিয়েও বেশ অনেকক্ষণ সময় কাটালাম আমরা, আর তারপরে ফিরলাম আমাদের হোটেলে। আজ আমাদের দার্জিলিং সফরের শেষ দিন। আজও অনেকগুলো স্পট দেখতে দেখতে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। যেতে সবার প্রথমে দেখে নিলাম লেপচা জগৎ। সারি সারি পাইন গাছ কি সুন্দরভাবে আলো আধারির পরিবেশ তৈরি করেছে, সেটা ছিল দেখার মতন। অবশ্য ওখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছিল। এরপর আমরা চলে আসলাম ভারত নেপাল সীমান্তে। চাইলেই কিন্তু ওপারের দেশ নেপাল থেকে ঘুরে আসতে পারো, কিন্তু আমাদের হাতে সময়টা ছিল অল্প, তাই আমরা সীমান্তের কাছে এসে এখানে একটু সময় কাটিয়েই আবার এখান থেকে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। ওই দূরে পাহাড়ের কোলে কিন্তু দেখা যাচ্ছে নেপাল দেশটাকে। এরপর আমরা চললাম গোপালধারা চা বাগানের উদ্দেশ্যে। গোপালধারা চা বাগানটি ভীষণ সুন্দর, আর এখানকার পরিবেশটাও কিন্তু বেশ নিরিবিলি। দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়াতে কিন্তু অনেকেই এই গোপালধারা চা বাগানের কাছে হোমস্টেতে এসে বেশ কিছুদিন সময় কাটিয়ে যায়। জায়গাটা মনোরম হওয়ার সাথে সাথে ভীষণ নিরিবিলিও ছিল। এরপর গোপালধারা চা বাগান থেকে বেরিয়ে আমরা আঁকাবাঁকা পথ ধরে চললাম মিরিকের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দুপাশেই দেখতে পেলাম প্রচুর চা বাগান আর সারি সারি পাইন গাছ। এরপর আমরা পৌঁছালাম মিরিকে। মিরিককে নিয়ে নতুন কিছু বলার নেই। মিরিক জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর নিরিবিলি। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে যেতে হয় মিরিক লেকের দিকে। মিরিকেও কিন্তু রয়েছে বেশ অনেক হোমস্টে। নিরিবিলিতে যারা সময় কাটাতে চায় তারা অনেকেই কিন্তু মিরিকে এসে বেশ কয়েকদিন কাটিয়ে যায়। আমরা একটু আগেই মিরিকে পৌঁছে গিয়েছিলাম, তাই ওই দিনকার লাঞ্চটাও আমরা মিরিকেই সেরেছিলাম, আর লেকের ওখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে একটা পার্ক আছে যেটাতে কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তাহলে বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি মিরিক লেকে, আর আজকে আমার এই সফরের লাস্ট ডেস্টিনেশনে আমি পৌঁছে গেছি, যেটা হচ্ছে মিরিক লেক। আর এরপর এখান থেকে আমরা চলে যাব NGP স্টেশনে। সেইখান থেকে ট্রেন ধরে আমি রওনা হব কলকাতার উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, আর মিরিক লেকটা অবশ্যই তোমাদেরকে আগে আমি এক্সপ্লোর করে দেখাবো। সো কাজের ফাঁকে মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ট্রিপ করলে বেশ ভালোই লাগে, একঘেয়েমিটা কেটে যায়, আর লাইফে অনেক ব্যস্ততাও থাকে আমাদের, তো সেটা কাটানোর জন্য ট্রাভেলিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর ফ্যাশনটা আমার মনে হয় ট্রাভেলিংয়ের সাথে একে অপরের সাথে ফ্যাশন আর ট্রাভেলিং জড়িত, কারণ তুমি ঘুরতে গেলে তবেই না ভালো জামা কাপড় পরতে পারবে। আর ভিডিওতে আমি যে যে ধরনের আউটফিটসগুলো ট্রাই করেছি সেগুলো নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও বানাবো,
আর এই মুহূর্তে মানে 1-1.5 মাসের মধ্যে যদি তোমরা দার্জিলিং আসছো তাহলে আমি বলবো একটু হেভি সোয়েটার বা একটু হেভি আউটফিট নিয়ে আসো, কারণ এখানে কিন্তু ভীষণ ঠান্ডা। মিরিক লেকের কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সুমেন্দু লেক। মিরিক লেকে বোটিংটা কিন্তু অন্যতম প্রধান আকর্ষণ, যেখানে প্যাডেল বোট, রোয়িং বোট করা যেতে পারে, যার জন্য আলাদা আলাদা টাকা চার্জ করা হয়। বোট চালানোর জন্য 200 টাকা থেকে 800 টাকা পর্যন্ত চার্জ করা হয়, সেটা প্যাডেল বোট বা মোটর বোটের ওপর নির্ভর করে। আর টোটাল বোটিংয়ের টাইম দেওয়া হয় 30 মিনিট। এইখানে লেকের চারপাশে কিন্তু খাবারের ছোট্ট ছোট্ট অনেক দোকান আছে, সেখানে কিন্তু তোমরা খাবার খেতেই পারো। আর লেকের ধারে কিন্তু বেশ অনেকগুলো হোটেল রয়েছে, সেখানেও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। মিরিক থেকে আমরা সোজা চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন ছিল রাত 9টায়, আর পরের দিন সকাল 9:30 কি 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। কোথাও ঘুরতে গেলে আমি সবথেকে বেশি যে ব্যাপারটায় গুরুত্ব দিই সেটা হচ্ছে খাওয়া। আর দার্জিলিংয়ে গিয়েও আমি বেশ বিভিন্ন রকমের নতুন নতুন কিউজিন ট্রাই করেছিলাম, সেটাই কিন্তু আজকে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি খাবার আমি খেয়েছিলাম ওখানে গিয়ে। খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, টেস্টগুলো একটু অন্যরকম ছিল, কারণ পাহাড়ি খাবার আর আমাদের কলকাতা খাবারের মধ্যে একটু তফাৎ রয়েছে। তো যে হোমস্টেটা ছিলাম সেখানে বেশ সুন্দর করে এই রকম থালা ঠালার মধ্যে করে সাজিয়ে দিয়েছিল, বেশ ভালো লেগেছিল, অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল। এছাড়াও দার্জিলিংয়ে প্রচুর বিভিন্ন রকমের ফাস্ট ফুড পাওয়া যায়, তো সেটাও আমি টেস্ট করেছিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। আজকের জন্য এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে হাজির হব। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।